প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা গত ক্লাসে মৌলিক কণিকা নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, পরমাণুকে ভাঙলে স্থায়ী তিনটি মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। তো ইলেকট্রন এটা তোমার নিউক্লিয়াসের বাইরে থাকে এবং নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। তোমার রাদারফোর্ডের ধারণা দিয়ে গেছেন আমাদের রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। এটা খুব হালকা। একটা 1840টা ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভর সমান। এরা এত সূক্ষ্ম যে এদেরকে তুলনা করে হিসাব করতে হয়। এদের ওজন মাপার কোনো দাঁড়িপাল্লা নাই। তো কল্পনা করতে পারো যে দাঁড়িপাল্লার একদিকে যদি 1840টা ইলেকট্রন রাখো, তো একটা আর এক পাল্লায় একটা প্রোটন রাখলে সমান হবে। এত হালকা ইলেকট্রন। তো এদের প্রকৃত ভর বিজ্ঞানীরা বের করেছেন। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম। আর প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, 1.67 × 10⁻⁻24 গ্রাম। এটাও ধরে নিতে পারো 1.67 × 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখা গেল এখানে প্রোটন থেকে নিউট্রন একটু ভারী, যেমন এখানে 3 আছে আর এখানে 5 আছে। দশমিকের পরে 2 ঘর নিলে এদের ভর প্রায় সমান। এখন একটা পাথরের ভর যদি 40 কেজি হয়, আর একটা পাথরের ভর যদি 80 কেজি হয়, তাহলে তুলনামূলক প্রকৃত ভর হচ্ছে 40 কেজি, কিন্তু তুলনামূলকভাবে আমরা বলতে পারি এর ভর যদি 1 হয়, তো এটার ভর 2। আরও একটা পাথরের ভর যদি 120 কেজি হয়, তো এর ভর আমরা ধরতে পারি 3। এদেরকে বলা হয় আপেক্ষিক ভর। 1, 2, 3 এগুলো হচ্ছে আপেক্ষিক ভর। কিন্তু প্রকৃত ভর 140 কেজি, 80 কেজি, 120 কেজি। কিন্তু তুলনামূলক ভর হচ্ছে 40 কেজিটা যদি অন ধরা হয়, তাহলে 80 কেজিটা 2 আর 120 কেজিটা 3। তো এরকমভাবে আমরা পরমাণুর ক্ষেত্রেও আপেক্ষিক ভর ধরতে পারি। প্রোটনের ভর যদি 1 ধরি, নিউট্রনের ভর 1, কিন্তু ইলেকট্রন খুব হালকা বলে এটা ভর ধরা হয় না, 0। এটা আপেক্ষিক ভর, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভর সমান, কিন্তু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়। তাহলে আমরা একসাথে যদি লিখতে যাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা হচ্ছে কি মৌলিক কণিকা।
মৌলিক কণিকা। এদের প্রতীক ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আধান, ইলেকট্রনের আধান নেগেটিভ, প্রোটনের আধান পজিটিভ। তো নেগেটিভ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ প্রোটনের আধান ওই একই পরিমাণ, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, নিউটনের আধান 0 ধরা হয় কারণ এটা আধান নিরপেক্ষ। নিউটনের আধান নিরপেক্ষ বলা হয় কারণ এখানে এর মধ্যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আছে, এই জন্য প্লাসে মাইনাসে এটা নিরপেক্ষ, আধান শূন্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুলনামূলকভাবে আপেক্ষিক আধান যেহেতু এই দুটো সমান, এর আধানকে যদি অন ধরা হয়, এর আধান অন, তো এটা -1, ইলেকট্রন -1 আর প্রোটন হচ্ছে +1। আর নিউটনের আধান প্লাস মাইনাস সমান হয়ে যাওয়াতে 0। আচ্ছা, তারপর আমরা ভর পেলাম, ইলেকট্রনের ভর এই যে এটা 9.11 × 10⁻⁻28 গ্রাম। আর 1 প্রোটনের ভর 1.673 × 10⁻⁻24 গ্রাম। আর এটা 1.675, সামান্য বেশি আর কি, × 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, তুলনামূলক যদি করতে যাই, আপেক্ষিক ভর যদি নিতে যাই, তো ইলেকট্রন খুব হালকা বলে এর ভর 0, আর এ দুটার ভর সমান বলে এটাকে অন, এটাকে অন। ঠিক পাথরের মতো আর কি। আমরা 40 কেজিকে যদি অন ধরি, 80 কেজি হবে 2, 120 কেজিকে ধরতে পারবো আমরা 3, সেরকম। তাহলে আমরা মৌলিক কণিকা সম্পর্কে জানতে পারলাম। এটা পরীক্ষায় আসে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা। এগুলো পরীক্ষায় আসে আর কি। আবার নৈবেতিকের মধ্যেও এই যে আধানের পরিমাণ, তাতে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউটনের ভর, এগুলো আসে। এগুলো মনে রাখতে হবে তোমার। বারবার লিখলে, আমি যেভাবে লিখলাম এইভাবে লিখলে তোমাদের মনে থাকবে। এটা তোমাদের বইয়ের ছকটা দেওয়া আছে। আচ্ছা, এখন আসো আমরা পরমাণু ভেঙে আমরা এই কণিকাগুলো পেলাম। পরমাণু, পারমাণবিক ভর কিভাবে বিজ্ঞানীরা এই পারমাণবিক ভর কিভাবে বের করছেন। এখানে ইলেকট্রনের ভর 0 ধরা হয়। হ্যাঁ, তো এই পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করছেন, সর্বপ্রথমে বিজ্ঞানীরা কীভাবে নির্ণয় করছেন, এটা আমরা, এটা তো আর এত ভারী না যে দাঁড়িপাল্লা ব্যবহার করে মাপা যাবে। যদি এই যে রয়ের একটা ফোঁটা দেই, এর মধ্যে 10 লক্ষ, এই কালিটা মধ্যে 10 লক্ষ কার্বন পরমাণু আছে, তাহলে একটা পরমাণুর ভর কীভাবে বের করবো? এটা কি সম্ভব?
হ্যাঁ, তো বিজ্ঞানীরা করেছেন কি তুলনা করে একটা মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণু তুলনা করে ভর নির্ণয় করেছেন। তো সর্বপ্রথম পারমাণবিক ভর বের করা হয়েছে হাইড্রোজেনের সাথে তুলনা করে। আপেক্ষিক ভর, এই আপেক্ষিক ভর দিয়ে ভর মাপা হতো। তা হাইড্রোজেনের ভরকে একক হিসাবে, এখানে যেমন 40 কেজি পাথরটাকে একক হিসাবে ধরা হয়েছে, তাহলে 80 কেজিটাকে 2 আর 40 কেজিটাকে 1 ধরা হয়েছে, 80 কেজিকে 2 আর 120 কেজিকে 3। তো এরকম হাইড্রোজেনের ভরকে 1 ধরে অন্যান্য মৌলের ভরগুলো বের করা হয়েছে। তাহলে পারমাণবিক ভর হচ্ছে পদার্থের একটি পরমাণুর ভর এবং হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের অনুপাতকে পারমাণবিক ভর বলে। তাহলে প্রথমে সংজ্ঞা ছিল এটা, যে পদার্থের একটি পরমাণু ভর এবং হাইড্রোজেনের একটি পরমাণু ভরের অনুপাতকে পারমাণবিক ভর বলে। এটাকে এইভাবে লেখা হতো, অনুপাত দিয়ে পারমাণবিক ভর সমান পদার্থের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এরকমভাবে তোমার অন্যান্য মৌলের পারমাণবিক ভরের সাথে সাথে এবার এই হাইড্রোজেনের সাথে তুলনা করে আণবিক ভরও বের করা হয়েছে। পদার্থের একটি অণুর ভর, আণবিক ভরের সংজ্ঞা কি? পদার্থের একটি অণুর ভর আণবিক ভরের সংজ্ঞা হচ্ছে পদার্থের একটি অণুভর এবং হাইড্রোজেনের একটি অণু না, কিন্তু একটি পরমাণুর ভরের অনুপাতকে আণবিক ভর বলে। তাহলে আণবিক ভর সূত্রটা হবে পদার্থের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে একক হিসাবে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরকে একক হিসাবে নিয়ে পদার্থের পরমাণুর ভর এবং অণুর ভর বের করা হয়েছে। আণবিক ভর হচ্ছে অণুর ভর, এটাও একটা হাইড্রোজেন পরমাণুর সাথে তুলনা করা হয়েছে, আর পারমাণবিক ভরও একটি হাইড্রোজেন পরমাণুর সাথে তুলনা করা হয়েছে। এইভাবে সর্বপ্রথম পারমাণবিক ভর বের করা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এমন একটা পরমাণু যেটা ধাতুর ন্যায় আচরণ করে। হাইড্রোজেন এটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে। ধাতু যেমন ইলেকট্রন
ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, হাইড্রোজেন পরমাণু তেমন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে। সুতরাং এই হাইড্রোজেন সকল ধাতুর সাথে বিক্রিয়া করে না, একমাত্র সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলোর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড গঠন করে। সুতরাং এগুলা থেকে এইসব যৌগ থেকে পটাশিয়ামের ভর, সোডিয়ামের ভর, ক্যালসিয়ামের ভর বের করা সম্ভব হতো। হ্যাঁ, কিন্তু কম সক্রিয় মৌল যেগুলো, এগুলো কিন্তু হাইড্রোজেনের সাথে কোনো বিক্রিয়া নাই। সুতরাং হাইড্রোজেন দ্বারা অধিকাংশ পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভর বের করা সম্ভব হতো না। তারপরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে পদার্থকে পোড়ালে বাতাসের অক্সিজেন যুক্ত হয়, হ্যাঁ, দিয়ে তাদের অক্সাইড তৈরি হয়, যেমন পটাশিয়াম অক্সাইড, তারপরে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরপর ধরো জিঙ্ক অক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, হ্যাঁ, এরকম যে কোনো পদার্থকে বাতাসে পোড়ালেই বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করে। সুতরাং এইসব যৌগ থেকে ধাতুগুলার ভর বের করা সহজ হলো। তখন তারা এই সংজ্ঞাটাকে চেঞ্জ করে ফেলল। তো দেখা যাচ্ছে প্রকৃতিতে 16 আইসোটোপ অক্সিজেন পরমাণু, অক্সিজেনের ভর 16, আর 16 ভর বিশিষ্ট অক্সিজেন প্রকৃতিতে বেশি পাওয়া যায়। তো 16 আইসোটোপ অক্সিজেন পরমাণু ব্যবহার করা হতো। তখন পারমাণবিক ভর, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর বের করা সম্ভব হলো 16 আইসোটোপ অক্সিজেনকে নিয়ে। তখন সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেল। তখন কি হবে? পারমাণবিক ভর সংজ্ঞা হয়ে গেল পদার্থের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 16 আইসোটোপ অক্সিজেন পরমাণুর ভরের 16/1 আচ্ছা, 16/1 একটা অক্সিজেন পরমাণু ভরের 16/1 একক হিসাবে, তখন এই অন্যান্য মৌলের পারমাণবিক ভর বের করা সহজ হয়ে গেল। তখন এরকমভাবে আণবিক ভর একই। পদার্থের একটি অণুর ভর ওই 16 আইসোটোপ বুঝে তো, একই মৌলের বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণু পাওয়া যায় প্রকৃতিতে, এদেরকে আইসোটোপ বলা হয়। তার মধ্যে 16 আইসোটোপটা প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যেত। অক্সিজেনের 16 আইসোটোপটা বেশি পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। অক্সিজেন পরমাণুর ভরের 16/1। তাহলে হাইড্রোজেনকে বাদ দিয়ে তারপর অক্সিজেন পরমাণু ব্যবহার করা হতো, দিয়ে অনেক মৌলের পারমাণবিক ভর বের করা সম্ভব হলো। তাহলে সংজ্ঞাটা তখন চেঞ্জ হয়ে গেল। যেমন যে পারমাণবিক ভরের সংজ্ঞা হয়ে গেল কি, পদার্থের একটি পরমাণু ভর এবং
16 আইসোটোপ অক্সিজেন পরমাণুর ভরের 16 ভাগের 1 অনুপাতকে পারমাণবিক ভর বলা হয়। আর আণবিক ভরের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে হলো কি, পদার্থের একটি অণুর ভর এবং হাইড্রোজেন না, 16 আইসোটোপ অক্সিজেন পরমাণুর ভরের 16 ভাগের 1 অংশের অনুপাতকে আণবিক ভর বলা হয়। অর্থাৎ এই দুইভাবে। এখন এরপরও দেখা যাচ্ছে যে সকল যৌগে অক্সিজেন নাই, তবে প্রকৃতিতে অধিকাংশ যৌগে কার্বন পরমাণুটা পাওয়া যায়। কারণ কার্বন নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, তোমরা জৈব যৌগ অধ্যায় পড়বা। কার্বন নিজেদের মধ্যে 2 বন্ধন 3 বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, নিজের মধ্যে কার্বন কার্বন 3 বন্ধন তৈরি করে, যার জন্যে পৃথিবীতে যত যৌগ পাওয়া যায় প্রত্যেক যৌগে বেশিরভাগ কার্বন পাওয়া যায়। অর্থাৎ কার্বনের যৌগ পৃথিবীতে সবচাইতে বেশি। তখন আবার আধুনিক বিজ্ঞানীরা করলো কি, এই অক্সিজেন স্ট্যান্ডার্ড সূত্রটাকে আবার চেঞ্জ করে ফেললো। তাহলে বর্তমানে এই পারমাণবিক ভরের সূত্র দাঁড়ালো কি, পদার্থের একটি পরমাণুর ভর আর প্রকৃতিতে 12 আইসোটোপ কার্বন পরমাণু সবচেয়ে বেশি পাওয়া যায়, তার জন্য 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। তাহলে সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেল। আবার যে পারমাণবিক ভরের সংজ্ঞা কি হলো, পদার্থের একটি পরমাণুর ভর এবং 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের অনুপাতকে পারমাণবিক ভর বলা হয়। এরকমভাবে আণবিক ভরের সংজ্ঞাটাও চেঞ্জ হয়ে গেল, যে পদার্থের একটি অণুর ভর এবং 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের অনুপাতকে আণবিক ভর বলা হয়। তাহলে পারমাণবিক ভরের সংজ্ঞা এখন সূত্র কি, যে পদার্থের একটা পরমাণুর ভর এবং 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। এরকমভাবে আণবিক ভরের সূত্রটা কি হবে, আচ্ছা, পদার্থের একটি অণুর ভর আর নিচে 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। এখন কার্বন পর্যায় সারণীতে যত মৌলের পারমাণবিক ভর বের করা হয়েছে সব এই 12 আইসোটোপ কার্বন পরমাণু ভরের 12 ভাগের 1 অংশকে একক হিসাবে ধরা হয়েছে। তো বিজ্ঞানীরা তোমাদের 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে অ্যাটমিক ম্যাস ইউনিট তাহলে বলা হয়, অন অ্যাটমিক ম্যাস ইউনিট AMU। এই যে 12 আইসোটোপ কার্বন পরমাণু 12 ভাগের 1 ভরটা হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো এটা প্রায় তোমরা ওই মৌলিক কণিকাতে এই প্রোটন এবং নিউট্রনের ভরের কাছাকাছি দেখো।
প্রোটন ভর পেয়েছিলাম কত 1.67 ইন্টু 10⁻⁻24, দুই ঘর পর্যন্ত নিলে 1.67 ইন্টু 10⁻⁻24 কার ভর? প্রোটন এবং নিউটনের ভরের কাছাকাছি। হ্যাঁ, তো এখানে কিছুটা কম আর কি আসছে পয়েন্টের দিক থেকে। তো এখানে এক অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে এই 12 আইসোটোপ কার্বন পরমাণুর তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর কত 12 AMU, কারণ এটা কার্বন পরমাণু ভরের 12/1 হচ্ছে এই অংশটা। অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে কার্বন পরমাণুর ভরের 12/1 অংশ, ঠিক না? তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর যেটা, সেটা হবে 12 AMU। তার মানে কি 12 ইন্টু এটা 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা গ্রামে চলে আসলো ভরটা। তোমার এর রেজাল্ট হলো 1.99, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবো 1.992 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর এটাকে 12 ভাগ করলে এটা পাওয়া যায়, যেটা একটা হাইড্রোজেন যেমন মনে করো যে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুতে কী থাকে? নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন আছে, আর নিউক্লিয়াসের বাইরে একটা মাত্র ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন আর একটা প্রোটন, তাই না? তো ইলেকট্রনের ভর উপেক্ষা করা হয়, ধরা হয় না। তাহলে এটা একটা প্রোটনের ভর 1.673, তো এটাই আর কি 1 AMU। এটাই হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর ভর 1.66 ইন্টু 10⁻⁻24, আর ওটাতে ছিল 1.67। একটা প্রোটনের ভরের সমানই একটা হচ্ছে হাইড্রোজেনের ভর। তাহলে আমরা লিখতে পারি একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হবে ওই 1 AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট, অর্থাৎ 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, মানে একটা প্রোটনের ভর আর কি। আচ্ছা, যদি বলি আমরা এই পাথরের উদাহরণ দিলাম যে 40 কেজি পাথরকে যদি 1 ধরা হয়, 80 কেজি পাথরকে 2 ধরা হয়, এরকম হাইড্রোজেনের তুলনায় অর্থাৎ এই তোমার একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর সমান হচ্ছে কত 16 AMU, 16 অ্যাটমিক ম্যাস ইউনিট। তার মানে কি অক্সিজেনের আপেক্ষিক ভর হচ্ছে 16, সুতরাং 16 AMU হচ্ছে প্রকৃত ভর। তাহলে আমরা 16 পূরণ ওই যে কার্বন 12, সেটা কার্বন পরমাণু ভরের 12/1 অংশ হচ্ছে এটা। তাহলে এটা মুখস্থ রাখতে হবে 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এটা গুণ করলে, ক্যালকুলেটর যদি ব্যবহার করে তুমি গুণ করো, তাহলে কত আসবে জানো? 2.656 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা ক্যালকুলেটর ইউজ করবা, 16 দিয়ে গুণ করলে একটা অক্সিজেন পরমাণু প্রকৃত ভর আমরা পেয়ে গেলাম। তোমরা পারবা? একটি নাইট্রোজেন পরমাণুর
প্রকৃত ভর কত হবে? তোমাকে জানতে হবে যে নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, অর্থাৎ নাইট্রোজেনের একটি পারমাণবিক ভর 14, নাইট্রোজেনের তুলনামূলক ভর হচ্ছে 14, মানে হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়েছিল যখন, তখন তার পেয়েছিলাম 14, তাহলে প্রকৃত ভর হচ্ছে 14 AMU, তার মানে 14 পূরণ 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো ক্যালকুলেটর চাপলে আসবে কত? 2.324 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এগুলো বারবার কেন লিখছি জানো? তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ক্যালকুলেটর চেপে চেপে এই ভরগুলো বের করবা, আর তাহলে তোমার এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। কার্বন 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে 1 AMU বলা হয়। 1 AMU হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা তুমি এমনি কবিতার মতো মুখস্থ রাখতে থাকবে না, তুমি অঙ্ক করতে হবে, এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বলতে পারো পানির, এটা শুধু কি পারমাণবিক ভর পরমাণুর ভর বের করার জন্য ব্যবহার হয়? এটা অণুর ভর বের করার জন্য ব্যবহার করা হয়। যেমন পানির আপেক্ষিক ভর কত বলতে পারো? H2A এর আপেক্ষিক ভর কত? অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, দুইটা হাইড্রোজেন 16 আর 2 18। তাহলে প্রকৃত ভর কত হবে? পানির একটি অণুর প্রকৃত ভর কত হবে? 18 AMU। AMU তো মনে আছে, তাহলে সুতরাং পানির একটি অণুর প্রকৃত ভর 18 গুণ ওই যে 1.66 ইন্টু 10⁻⁻24, তাহলে এত গ্রাম। তাহলে এটা গুণ করলে, ক্যালকুলেটর দিয়ে গুণ করো, দেখবা যে কত আসবে? 2.988 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে আমরা দেখলাম যে এখন বর্তমানে 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে অ্যাটমিক ম্যাস ইউনিট